পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যে কোনো পরিস্থিতিতে কিংবা যে কোনো ঋতুতে যে অবস্থায় আসুক না কেন, সবাই সবসময় নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে। কারণ সুস্থ না থাকলে জীবনের কোনো কাজই ঠিকমতো হয় না। তো বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার নাম নিশ্চয়ই তোমরা জানো, আমি মোহাম্মদ ইমাম হোসেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করি। তো গত ক্লাসে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে দুই একটি প্রশ্ন আমি তোমাদের এখন করতে চাই, দেখি তোমাদের মনে আছে কিনা। তোমাদের কাছে প্রথম প্রশ্ন, জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন কেন? তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে আমরা ভাবুক ছেলেটির দ্বিতীয় ক্লাস করেছিলাম, সেখানে এই পড়াগুলো পড়ানো হয়েছিল। তো সেখান থেকেই তোমাদের কাছে প্রশ্ন, জগদীশচন্দ্র বেশি পরিচিতি লাভ করেন কেন? নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন। তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র কোথা থেকে উচ্চশিক্ষা লাভ করেন? এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। সবশেষে যে প্রশ্নটি তোমাদের জন্য, সেটি হচ্ছে, তিনি 1895 সালে কি আবিষ্কার করেন? হ্যাঁ, অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন, তরঙ্গ সৃষ্টি করেছিলেন তিনি। তো বন্ধুরা, আজকের পাঠ আমরা একটু দেখে নিই। আজকে আমরা পড়ব ভাবুক ছেলেটি এই গল্পের মাত্র 18 মাসের মধ্যে এখান থেকে শেষ অংশ, বিজ্ঞানের নতুন পথ, এই পর্যন্ত আজকে আমরা পড়ব। ভাবুক ছেলেটি থেকে এটি আমাদের শেষ ক্লাস। আজকের পাঠ থেকে তোমরা কি শিখবে? আজকের পাঠ থেকে তোমরা শুদ্ধ উচ্চারণে আজকের পাঠ পড়তে পারবে, নতুন শব্দের অর্থ জানতে পারবে, বড় বাক্য এক কথায় প্রকাশ করতে পারবে এবং বিষয় সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। তো বন্ধুরা, এবার চলো আমরা ছবিতে ছবিতে এই গল্পের শেষ অংশটুকু জেনে নিই। তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জগদীশচন্দ্র বসু, তিনি তো অনেক গবেষণা করছিলেন এবং আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যোগাযোগের ক্ষেত্রেই পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব মাত্র 18 মাসের মধ্যে এখান থেকে। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। জগদীশচন্দ্র বসু বিভিন্ন বিষয় নিয়ে যে গবেষণা করলেন, তোমার গাছের প্রাণ আছে, গাছের বেড়ে ওঠা, তারপরে রেডিও তরঙ্গ, এগুলো নিয়ে যে গবেষণা করলেন, এইসব নানা রকম গবেষণা এবং সেই গবেষণার উপর তার যে লেখালেখি, সেগুলো দেখে ইউরোপীয় বিজ্ঞানীরা অবাক হয়ে যান। তারা চমকে ওঠেন যে ভারতীয় উপমহাদেশে একজন বিজ্ঞানী কিভাবে এত সুন্দর গবেষণা করছে, তারা খুব চমকে যায়। এরপর কি হলো, তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান। এই যে জগদীশচন্দ্র বসু ভারতে তোমার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সাথে সাথে যে বিভিন্ন বিষয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, এগুলো দেখে এবং তিনি যে মাঝে মাঝে ইউরোপে যেতেন, বিদেশে যেতেন, সেখানে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করতেন, বিজ্ঞানীদের সেমিনার, যেখানে নতুন নতুন আবিষ্কারের কথা এক একজন বিজ্ঞানী তা প্রকাশ করতেন, তার নিজের আবিষ্কারের কথা। সেখানে জগদীশচন্দ্র বসুও বক্তৃতা করেছেন এই সেমিনারে, বিদেশি সেমিনারে। সেখানে উপস্থিত ছিলেন তোমার অলিভার লজ, লর্ড কেলভিন। এরা দুজন তখনকার সময়ে বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। অলিভার লজ জন্ম হচ্ছে তোমার ব্রিটেনে, ইংল্যান্ডে। তিনি একজন পদার্থবিজ্ঞানী এবং তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন তিনি। এবং লর্ড কেলভিন, তিনিও একজন পদার্থবিজ্ঞানী এবং এছাড়া তিনি একজন ইঞ্জিনিয়ার এবং তিনি একজন গণিতবিদও। অলিভার লর্ড কেলভিন তিনি, তার জন্ম স্কটল্যান্ডে। তো এই দুজন বিজ্ঞানী তখন ব্রিটেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন এবং বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের আবিষ্কার তখন ছিল বিখ্যাত, অর্থাৎ সারা পৃথিবীর বিজ্ঞানীরা তাদেরকে চিনত। এই খ্যাতিমান বিজ্ঞানীরা জগদীশচন্দ্র বসুর বক্তৃতা শুনে চমকে ওঠেন, তারা অবাক হন, আশ্চর্য হন এবং জগদীশচন্দ্র বসুর জ্ঞানের পরিধি দেখে তারা খুব বেশি অবাক হয়ে যান। এরপর তারা কি করলেন, তারা এই দুজন বিলেতে অর্থাৎ ইংল্যান্ডেই জগদীশচন্দ্র বসুকে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান যে আপনি ভারত থেকে চলে আসেন, ইংল্যান্ডের এখানে বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্রছাত্রীদেরকে পড়াবেন, শিক্ষাদান করবেন।
যদিও জগদীশচন্দ্র বসু কিন্তু সেটা গ্রহণ করেনি। তোমরা দেখতে পাচ্ছ অলিভার লজ হচ্ছেন ছবি নিচে নাম দেওয়া আছে, অলিভার লজ এবং লর্ড কেলভিন। এরপর কি হলো, কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। জগদীশচন্দ্র বসু দেশের কল্যাণের জন্যই নিজ দেশে ফিরে আসেন, যে তিনি দেশে থেকেই দেশের মানুষের উপকার করার জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য নতুন আর কি করা যায় সেই জন্য তিনি বিদেশ থেকে দেশেই চলে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, আইনস্টাইন তো তোমরা সবাই চেনো আইনস্টাইনকে, যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন পদার্থবিজ্ঞানী মনে করা হয় আইনস্টাইনকে। তিনি এত প্রখর বুদ্ধিমান ছিলেন বা এত প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন, বিজ্ঞানের অনেক কিছু, অনেক তথ্য আবিষ্কার করে তিনি এই পৃথিবীর মানুষকে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের সাথে পরিচয় করে দিয়েছেন এবং মানুষের জীবনকে তিনি সহজ করে দিয়েছিলেন এই আইনস্টাইনের জন্ম নিশ্চয়ই তোমরা জানো, তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন, যদিও পরবর্তী শেষ জীবনে এসে পরবর্তীকালে তিনি আমেরিকাতেই বসবাস শুরু করেন এবং আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। তো আইনস্টাইন কিন্তু একজন নোবেল বিজয়ী তোমার পদার্থবিজ্ঞানী। তো এই আইনস্টাইন জগদীশচন্দ্র সম্পর্কে কি বলেছিলেন? আইনস্টাইন জগদীশচন্দ্র বসুর সম্পর্কে বলেছেন, জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। তাহলে এত বড় মাপের একজন বিজ্ঞানী, যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মনে করেন অন্যান্য বিজ্ঞানীরা, এত বড় মাপের বিজ্ঞানী যখন জগদীশচন্দ্র বসুর প্রশংসা করেন, তখন সেটা শুধু জগদীশচন্দ্র বসুর থাকে না, সেটা আমরা বাঙালি হিসেবে এটা আমাদেরও গৌরবের বিষয় হয়ে যায়। তো সেই জন্যই জগদীশচন্দ্র বসু সম্পর্কে আমাদের জানতে হবে যে একজন বাঙালি কিভাবে এত উঁচু মানের বিজ্ঞানী হতে পারলেন, এবং বিশ্বের বুকে একজন বাঙালি বিজ্ঞানী হিসেবে তিনি যে আমাদের বাঙালি জাতিকে পরিচিত করলেন, এটা আমাদের জন্য সত্যিই অনেক গর্বের বিষয়। তো সেই জন্য আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে আরও কিছু জানব। তো এই জগদীশচন্দ্র বসুকেই সম্পর্কে আইনস্টাইন বলেছিলেন যে তার প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ মানে হচ্ছে জয়লাভ করার পর জয়সূচক যে স্তম্ভ নির্মাণ করা হয় জয় স্মৃতির কে রক্ষার জন্য, সেটাই হচ্ছে বিজয় স্তম্ভ। এরপর কি হলো, জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন। তিনি যে শুধু একজন বিজ্ঞানী বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন তা না, তিনি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিংবা বড় ছেলে মেয়েদের জন্য যারা লেখাপড়া করে সবার জন্য তিনি অনেক লেখালেখি করেছেন বিজ্ঞান বিষয় নিয়ে। তো সেটাই এখানে বলছে, জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। কল্পকাহিনী মানে হচ্ছে কল্পনা করে যে কাহিনী লেখা হয়। জগদীশচন্দ্র বসু কল্পনা করে করে শিশুদের জন্য অনেক বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছেন, যেটা নাম দিয়েছিলেন তিনি নিরুদ্দেশের কাহিনী। একটা কথা কিন্তু মনে রাখবে, আসলে মানুষ যা কিছু চিন্তা করে কল্পনা করে তা ঘটতেও পারে, বাস্তবে তার একটা ভিত্তি থাকতেই পারে, একেবারে আকাশকুসুম মানুষ কল্পনা করে না। তো যদিও জগদীশচন্দ্র বসু অনেক কিছু কল্পনা করে লিখেছেন, অনেক কল্পকাহিনী লিখেছেন, পরবর্তীতে হয়তো সেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলতেও পারেন। এরপর কি হলো, এই যে নিরুদ্দেশের কাহিনী লিখেছিলেন, এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তাহলে অব্যক্ত নামক এটা হচ্ছে একটা বই, এই বইয়ে পলাতক তুফান নামে জগদীশচন্দ্র বসুর এই লেখাটি বৈজ্ঞানিক এই কাহিনী ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে, তার আরেকটি লেখা অদৃশ্য আলোক, এটি তোমাদের আনন্দ দেবে, অর্থাৎ শিশু কিশোরদের আনন্দ দেবে। এরপর 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন। নাইট হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক একটি সর্বোচ্চ সম্মান নানা পুরস্কার। সারা বিশ্বের মধ্যে যারা বিজ্ঞান কিংবা মানব কল্যাণে তোমার বিশেষ অবদান রাখে, গৌরব অর্জন করে, তাদেরকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার এই নাইট উপাধি দেওয়া হয়, এবং যাকে নাইট উপাধি দেওয়া হয় তাকে স্যার বলা হয়। ব্রিটিশ সরকার জগদীশচন্দ্র বসুকেও নাইট উপাধি দিয়েছিলেন তার নানা রকম গবেষণা এবং আবিষ্কারের জন্য।
এরপর থেকে তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। এটা একটা বিজ্ঞান মন্দির হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার জন্য একটা ল্যাবরেটরি, যে ল্যাবে তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন। পরবর্তীকালে তার এই গবেষণাগার, যে গবেষণা এই যে বিজ্ঞান মন্দির, এই গবেষণাগারটি পরবর্তীতে কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা এখানে গবেষণা করেন, অর্থাৎ এটা একটা ইনস্টিটিউশন হয়ে যায়, একটা প্রতিষ্ঠানে রূপান্তর হয়ে যায়। তো জগদীশচন্দ্র বসু তার জীবনে যত উপার্জন আছে কিংবা পৈতৃক সূত্রে যত কিছু পেয়েছেন সম্পদ, অর্থ সম্পদ, সেগুলো সব খরচ করে এই রকম বিজ্ঞানের পেছনে, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের পেছনে, বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সেগুলো খরচ করেন। অর্থাৎ মানুষের জন্য তিনি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। একদিকে নিজের মেধা খাটিয়েছেন, অন্যদিকে নিজের যে অর্থ সম্পদ ছিল সেগুলো তিনি এই বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ব্যয় করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। যে বিজ্ঞান মন্দির অর্থাৎ গবেষণাগারটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানেই তিনি একদম মৃত্যুর আগ পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন। অর্থাৎ এক্ষেত্রে তার কোনো অনীহা ছিল না, বা তিনি যে বয়স হয়ে গিয়েছে এখন আর এইসব নিয়ে কাজ করবেন না, সেরকমটা না। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বিজ্ঞানের প্রতি তার প্রবল আগ্রহ ছিল, যে কারণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। এরপর দেখো, বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। সমকক্ষ মানে সমান সমান, অর্থাৎ এই যে জগদীশচন্দ্র বসু আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বিজ্ঞানী হলেও, একজন বাঙালি বিজ্ঞানী হলেও, বিশ্বের বুকে যে আরও দুজন অত্যন্ত খ্যাতিমান বিজ্ঞানী ছিলেন, গ্যালিলিও এবং নিউটন, সেই মাপের বিজ্ঞানী ছিলেন জগদীশচন্দ্র বসু। গ্যালিলিওকে তো তোমরা সবাই চেনো, অনেক নাম শুনেছ। অনেক সূত্র তিনি আবিষ্কার করেছেন বিজ্ঞানের। গ্যালিলিওর জন্ম হচ্ছে তোমার ইতালিতে। তো এই বিজ্ঞানী আলোকের বিভিন্ন, আলোর গতি, এইসব বিষয়ের অনেক সূত্র তিনি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। আর নিউটনের জন্ম তোমার ইংল্যান্ডে। নিউটন তিনিও অনেক বড় মাপের একজন পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। বিশেষ করে মহাকাশ গবেষণা নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। গ্যালিলিও মহাকাশ বিজ্ঞানী ছিলেন, মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন। তো এই যে গ্যালিলিও এবং নিউটন, এই দুজন অত্যন্ত খ্যাতিমান বিজ্ঞানী ছিলেন। সেই খ্যাতিমান বিজ্ঞানীদের সমকক্ষ ছিলেন, অর্থাৎ তাদের মতো প্রখর মেধা, প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন আমাদের এই জগদীশচন্দ্র বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে 1935 সালে। ডিএসসি, এটা এর আগেও তোমাদেরকে বলেছি, ডক্টর অফ সায়েন্স। 1935 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞানীকে সম্মান জানিয়ে ডিএসসি ডিগ্রি প্রদান করে। এরপর জগদীশচন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান 1937 সালের 23শে নভেম্বর। তিনি 1937 সালে 23শে নভেম্বর ভারতের গিরিডি নামক স্থানে মারা যান। ওই সময়ের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু, একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তাহলে এই অধ্যায়ে আমরা প্রথম থেকে যে ভাবুক ছেলের কথা জেনে আসছিলাম, যে ভাবুক ছেলের গল্প শুনছিলাম, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের বাঙালি একজন বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। তিনি বাঙালির গৌরব, যেহেতু তিনি বিজ্ঞানের অনেক নতুন নতুন আবিষ্কার দিয়ে পুরো বিশ্বের বুকে তিনি পরিচিতি লাভ করেছেন। বাঙালিদেরকে তিনি গর্বের আসনে আসীন করেছেন। সেই জন্য তিনি বাঙালিদের গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। তিনি নানা রকম আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষকে নতুন নতুন জিনিস আবিষ্কারের পথে নিয়ে গিয়েছিলেন। তার আবিষ্কারের পথ ধরে বা তার আবিষ্কারের সূত্র ধরে পরবর্তী বিজ্ঞানীরা আরও অনেক কিছু আবিষ্কার করেছে। সেজন্য এখানে বলছে তিনি দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ভাবুক ছেলেটি গল্পটি। চলো এবার আজকের পাঠ থেকে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই।
পাণ্ডিত্যপূর্ণ অর্থ কি? পাণ্ডিত্যপূর্ণ অর্থ হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। আবিষ্কার অর্থ, এটা নিশ্চয়ই তোমরা জানো, আবিষ্কার অর্থ হচ্ছে উদ্ভাবন। এরপরে আছে কল্প কাহিনী, এটা একটু আগেই বলেছি, যে কাহিনী কল্পনা করে লেখা হয়। অব্যক্ত, যা ব্যক্ত বলা হয়নি, ব্যক্ত করা হয়নি, সেটা হচ্ছে অব্যক্ত। এরপরে ডিএসসি, এটাও বলেছি, ডক্টর অফ সায়েন্স। গৌরব অর্থ গর্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আজকের পাঠটি পড়ি এখন। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 87 নং পৃষ্ঠা খুলো। আজকের পাঠ থেকে আমি এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই বই থেকে আমার কথার সাথে লেখা মিলাও। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো যাতে শব্দগুলো তোমরা সঠিক উচ্চারণে পড়তে পারো। কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তাঁর উপাধি সহ নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তাঁর সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডিএসসি ডিগ্রি প্রদান করে 1935 সালে। জগদীশচন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান 1937 সালের 23 নভেম্বর। ওই সময় সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরাও এই পাঠটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। এবার আজকের পাঠ থেকে চলো আমরা কিছু বড় বাক্যকে এক কথায় প্রকাশ করলে কি হয় সেটা একটু জানি। অনেকের মধ্যে একজন, এটা বড় বাক্য, এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে কি হবে? অন্যতম। খ্যাতি লাভ করেছেন এমন, এটা যদি আমরা এক কথায় প্রকাশ করি কি হবে? খ্যাতিমান। যা অবশ্যই করা উচিত, এটা কি হতে পারে? এটা হবে কর্তব্য। যিনি অধ্যাপনা করেন, এটা তোমরা জানো, যিনি অধ্যাপনা করেন অধ্যাপক। জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, এটাকে বলে পাণ্ডিত্যপূর্ণ এক কথায়। সবশেষে আছে বিজ্ঞান সম্বন্ধে বিশেষভাবে জ্ঞাত যিনি, তিনি কি? তিনি বিজ্ঞানী। তো এই ছিল মোটামুটি আমাদের পাঠ। চলো এবার আমরা আজকের পাঠের মূল্যায়নে চলে যাই। আজকের পাঠ থেকে আমরা যে তথ্যগুলো শিখলাম, যে গল্পটা শুনলাম আজকের পাঠ থেকে, সেই গল্প থেকে তোমাদের জন্য 3টি প্রশ্ন। জগদীশচন্দ্র বসু দেশে ফিরে আসেন কেন? দেশে ফিরে আসেন এ দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে, মঙ্গলের কথা চিন্তা করে। বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর নাম কি? নিশ্চয়ই মনে আছে, একটু আগে আমরা পড়েছি, নিরুদ্দেশের কাহিনী। কখন তার নাম স্যার জগদীশচন্দ্র বসু হয়? ব্রিটিশ সরকার যখন জগদীশচন্দ্র বসুকে তার কর্মের জন্য নাইট উপাধি দেন, তখন তার নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য একটি বাড়ি কাজ, সবাই ঝটপট খাতায় লিখে নাও। তোমাদের জন্য বাড়ি কাজ হচ্ছে, বিজ্ঞান শিক্ষা উন্নত জীবন লাভ করার অন্যতম উপায়, এ সম্পর্কে 5টি বাক্য লেখো। তুমি নিজে চিন্তা করবে যে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে, বিজ্ঞান চর্চার মাধ্যমে কিভাবে আমরা প্রতিনিয়ত উন্নততর জীবন লাভ করছি। আগের দিনের মানুষ কিন্তু এত উন্নত জীবনযাপন করছিল না, অনেক তোমার কষ্ট করে চলতে হয়েছে। আর আমরা এখন অনেক নতুন নতুন জিনিস আবিষ্কারের ফলে আমরা উন্নত জীবন লাভ করছি। তো কোন কোন ক্ষেত্রে এই উন্নতিটা হচ্ছে, এই সম্পর্কে তোমার 5টি বাক্য লিখবে। তো সবশেষে আজকে নীতিবিধানে তোমাদের একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ধৈর্য। বন্ধুরা, যে কোনো কাজে
যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সবসময় ধৈর্য ধারণ করার চেষ্টা করবে। মনে রাখবে তুমি যদি কোনো কাজ করতে যাও সেটি যদি একবারে না হয়, দুবারে না হয়, পাঁচবারে না হয়, তারপরে তুমি ধৈর্যহারা হবে না। কিংবা কোনো কারণে যদি তোমার কোনো মানুষের কাজ কথা পছন্দ না হয়, তুমি ধৈর্যহারা হয়ে এমন কোনো কাজ করবে না যাতে পরবর্তীতে তুমি আরও বেশি বিপদে পড়ে যেতে পারো। সেই জন্য সব সময় সব পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা যদি ধৈর্য ধারণ করে কাজ করি তাহলে দেখবা এক সময় সে কাজে আমরা সফল হব, সফলতা লাভ করব। আর যদি ধৈর্য ধারণ না করি তাহলে হয়তো আরও বেশি বিপদে পড়তে পারি, কিংবা মানুষের কাছে অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আমাদের আজকের পাঠ। আশা করি আজকের পাঠ তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।